2017 সাল বরিশাল জেলার এক ছোট গ্রাম কাশীপুর। গ্রামটা শান্ত, চারদিকে খাল, গাছ আর পুরনো বাড়ি। কিন্তু একটা বাড়ি ছিল যেটা নিয়ে গ্রামের লোকজন অদ্ভুত কথা বলতো। লোকজন বলতো ওই বাড়ির উঠোনে রাতে কেউ মাটি খুঁড়লে অদ্ভুত জিনিস পাওয়া যায়। অবশ্য এগুলো ছিল গল্প, অন্তত রফিক তাই ভাবত। রফিক শহর থেকে গ্রামে ফিরে আসে তার বাবার পুরনো বাড়িতে থাকার জন্য। বাড়িটা অনেকদিন ফাঁকা ছিল। তার স্ত্রী সালমা আর ৮ বছরের ছেলে রিয়াদকে নিয়ে সে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল, কিন্তু সমস্যা শুরু হয় এক অদ্ভুত জিনিস দিয়ে। একদিন বিকেলে রিয়াদ উঠোনে খেলতে খেলতে মাটির নিচ থেকে একটা ছোট পুতুল খুঁজে পায়। পুতুলটা মাটির তৈরি, কিন্তু চোখ দুটো কালো রঙে আঁকা। অদ্ভুত ব্যাপার, পুতুলটার গায়ে লাল সুতা পেঁচানো ছিল। রিয়াদ সেটাকে খেলনা ভেবে ঘরে নিয়ে আসে। সালমা প্রথম দেখেই অস্বস্তি অনুভব করে, কারণ পুতুলটার মুখের অভিব্যক্তি অস্বাভাবিকভাবে বাস্তব মনে হচ্ছিল। সেই রাতেই রিয়াদ ঘুমের মধ্যে কথা বলতে শুরু করে। সে ফিসফিস করে বলছিল, ও বলছে আমাকে বাইরে যেতে। সালমা তাকে জাগিয়ে দেয়। রিয়াদ কিছুই মনে করতে পারে না। রফিক বিষয়টা গুরুত্ব দেয় না, কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটে। ধীরে ধীরে রিয়াদের আচরণ বদলে যায়। একা একা বসে থাকে, পুতুলটার সাথে কথা বলে, মাঝে মাঝে বলে ও রাগ করছে। একদিন সালমা পুতুলটা লুকিয়ে ফেলে, কিন্তু রাতে রিয়াদ উঠে ঠিক জায়গা থেকে সেটা খুঁজে বের করে, যেন সে জানত পুতুলটা কোথায় আছে। পাশের বাড়ির এক বৃদ্ধা বিষয়টা দেখে সালমাকে আলাদা করে ডাকে। তিনি খুব ধীরে বলেন, এই জিনিসগুলো খেলনা না, কেউ কিছু করার জন্য পুঁতে রাখে। তিনি বলেন, অনেক বছর আগে এই এলাকায় একজন তান্ত্রিক থাকত। সে নাকি মাটির পুতুল ব্যবহার করে মানুষের উপর প্রভাব ফেলত। সেই রাতেই সালমা সিদ্ধান্ত নেয় পুতুলটা বাড়ির বাইরে ফেলে দেবে। সে দরজা খুলে উঠোনে যায়। ঠিক তখনই তার মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে রিয়াদ তাকে চুপচাপ দেখছিল। তার চোখে অদ্ভুত শূন্যতা। সে ধীরে বলে, ও বলেছে এটা ফেলতে নেই। সালমা পুতুলটা মাটিতে ফেলতেই হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। উঠোনের এক কোণে মাটি নিজে থেকেই একটু একটু নড়তে থাকে, যেন নিচে কিছু আছে। আর রিয়াদ খুব আস্তে বলে, ও এখন রাগ করছে। সেই রাতের পর বাড়ির পরিবেশ পুরো বদলে যায়। রিয়াদ যেন আগের মতো নেই। সে কম কথা বলে, কিন্তু পুতুলটার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ বসে থাকে। সালমা পুতুলটা ছুঁতেও ভয় পাচ্ছিল। রফিক নিজেকে বোঝাচ্ছিল এগুলো হয়তো কাকতলীয়, কিন্তু পরের ঘটনা তাকে চুপ করিয়ে দেয়। রাত প্রায় 2:30। রফিক হঠাৎ শব্দে ঘুম ভেঙে যায়, যেন উঠোনে কেউ ধীরে ধীরে মাটি খুঁড়ছে। সে জানলা দিয়ে তাকায়। অন্ধকারে কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা স্পষ্ট। টর্চ নিয়ে বাইরে বেরোয়। উঠোনের এক কোণে মাটি আলগা হয়ে আছে, যেন কেউ একটু আগে খুঁড়েছে। সকালে রিয়াদের পায়ে কাদা লেগে থাকতে দেখে সালমার বুক ধক করে ওঠে। সে জিজ্ঞেস করে, রাতে বাইরে গিয়েছিলে? রিয়াদ মাথা নাড়ে, আমি না, ও আমাকে নিয়ে গিয়েছিল। রফিক চুপ হয়ে যায়। সালমা আবার সেই বৃদ্ধার কাছে যায়। বৃদ্ধা পুতুলটার কথা শুনেই মুখ শক্ত করে বলেন, যদি পুতুলের সাথে লাল সুতা থাকে তাহলে সেটা কারো ওপর প্রভাব ফেলতে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, অনেক সময় এই ধরনের জিনিস মাটির নিচে পুঁতে রাখা হয়, যাতে নির্দিষ্ট বাড়ি বা পরিবারের ওপর প্রভাব পড়ে। রফিক সিদ্ধান্ত নেয় আজই উঠোনের ওই জায়গা খুঁড়বে। সে কোদাল দিয়ে মাটি তুলতে শুরু করে। কিছুক্ষণ পর কোদাল শক্ত কিছুর সাথে লাগে। মাটি সরিয়ে তারা দেখে একটা ছোট্ট কাঠের বাক্স। বাক্সটা খোলার পর সবাই স্তব্ধ। ভেতরে আরও কয়েকটা মাটির পুতুল, শুকনো ফুল আর একটা কাপড়ে মোড়ানো ছোট্ট তাবিজ। বাক্সটা খোলার সাথে সাথে রিয়াদ হঠাৎ চিৎকার করে ওঠে। সে মাথা ধরে বসে পড়ে। ওরা বলছে এটা খুলতে নেই। তার গলা যেন একসাথে দুটো কণ্ঠে বেরোচ্ছিল। সালমা কাঁদতে শুরু করে।
বৃদ্ধা এসে বাক্সটা দেখে বলেন, এটা একটা আচার ছিল। পুতুলগুলো ব্যবহার করা হয়েছে কাউকে বেঁধে রাখতে। তিনি সতর্ক করে বলেন, যদি আচারটা অসম্পূর্ণ থাকে তাহলে প্রভাব অন্য কারো ওপর পড়তে পারে। সম্ভবত রিয়াদ এখন সেই প্রভাবের মধ্যে। সেই রাতেই ঘটনা চরমে ওঠে। হঠাৎ রিয়াদ ঘুম থেকে উঠে দরজার দিকে হাঁটতে শুরু করে। তার চোখ বন্ধ। রফিক তাকে থামাতে যায়, কিন্তু সে অস্বাভাবিক শক্তি দিয়ে হাত ছাড়িয়ে ফেলে। সে উঠোনে গিয়ে মাটির বাক্সের সামনে বসে আর ধীরে ধীরে মাটি দিয়ে নতুন একটা পুতুল বানাতে শুরু করে। রফিক টর্চের আলো ফেলতেই রিয়াদ মাথা তুলে তাকায়। তার চোখে অদ্ভুত শূন্যতা। সে খুব আস্তে বলে, শেষটা এখনো বাকি। ঠিক তখনই উঠোনের চারপাশে বাতাস ঘুরতে শুরু করে। মনে হচ্ছিল কেউ বা কিছু এই আচার সম্পূর্ণ করতে চাইছে। রাতটা যেন শেষ হচ্ছিল না। রিয়াদ উঠানের মাঝখানে বসে মাটি দিয়ে পুতুল বানিয়ে যাচ্ছে। তার হাত থামছে না, যেন কেউ তাকে নির্দেশ দিচ্ছে। রফিক কাছে যেতেই রিয়াদ খুব ঠান্ডা গলায় বলে, শেষ না হলে ওরা যাবে না। এই কথা শুনে সালমার বুক কেঁপে ওঠে। সকালে সেই বৃদ্ধা আবার বাড়িতে আসেন। তিনি সব শুনে দীর্ঘক্ষণ চুপ থাকেন। তারপর বলেন, এটা কাউকে ক্ষতি করার আচার না, এটা কাউকে বেঁধে রাখার আচার। রফিক অবাক হয়ে জিজ্ঞেস করে, কাকে? বৃদ্ধা ধীরে বলেন, যেই বাড়িতে থাকত, সম্ভবত তাকে আটকে রাখতে। গ্রামের পুরনো লোকজনের কাছ থেকে জানা যায়, অনেক বছর আগে এই বাড়িতে এক মহিলা থাকতেন, যাকে নিয়ে নানা কুসংস্কার ছিল। লোকজন বিশ্বাস করত তিনি তন্ত্রমন্ত্র জানতেন। একদিন হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই বাড়িটা ফাঁকা পড়ে থাকে। রিয়াদ এখন প্রায়ই একা কথা বলে। সে বলে, ও একা থাকতে চায় না। কখনো কখনো সে বাড়ির ভেতরে অদ্ভুত চিহ্ন আঁকে মাটিতে, যেগুলো দেখতে অনেকটা উঠান থেকে পাওয়া বাক্সের চিহ্নের মতো। এক রাতে রফিক হঠাৎ দেখে রিয়াদ রান্নাঘরে ছুরি হাতে দাঁড়িয়ে, তার চোখ বন্ধ। রফিক ধীরে কাছে যায় আর ছুরিটা নিয়ে নেয়। রিয়াদ চোখ খুলে বিভ্রান্ত হয়ে বলে, আমি এখানে কেন? সে কিছুই মনে করতে পারে না। বৃদ্ধা সতর্ক করে বলেন, যদি পুতুলগুলো ধ্বংস না করা হয়, এই প্রভাব বাড়তেই থাকবে। তারা সিদ্ধান্ত নেয় সেদিন রাতেই সব পুতুল পুড়িয়ে ফেলবে। রাতে উঠানে আগুন জ্বালানো হয়। রফিক এক এক করে পুতুলগুলো আগুনে ফেলে। আগুনে পড়ার সাথে সাথে অদ্ভুত শব্দ হয়, যেন শুকনো কাঠ নয়, কেউ কাঁদছে। সালমার শরীর ঠান্ডা হয়ে যায়। শেষ পুতুলটা আগুনে দেওয়ার সাথে সাথে রিয়াদ হঠাৎ মাটিতে পড়ে যায়। তার শরীর কাঁপছে। সে চিৎকার করে, ওরা আমাকে ছাড়তে চাইছে না। বাতাস হঠাৎ জোরে বইতে শুরু করে। আগুন প্রায় নিভে যায়। হঠাৎ আগুনের শিখা এক মুহূর্তের জন্য অস্বাভাবিকভাবে লম্বা হয়ে ওঠে, আর সেই শিখার ভেতরে মনে হয় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। সালমা ভয়ে চিৎকার করে ওঠে। রফিক স্থির হয়ে যায়, আর রিয়াদ ধীরে বলে, এখনো মুক্ত। আগুন ধীরে ধীরে নিভে আসছে। উঠানের চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। রিয়াদ মাটিতে পড়ে আছে। তার শরীর কাঁপা বন্ধ হয়ে গেছে। সালমা তাকে কোলে তুলে ধরে। তার চোখে পানি, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি। রিয়াদ ধীরে চোখ খুলে ফিসফিস করে, ও চলে গেছে। তার কণ্ঠ এবার স্বাভাবিক, যেন অনেক দিন পর সে মুক্ত হয়েছে। কিন্তু ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটা শব্দ আসে, যেন দরজা ধীরে বন্ধ হচ্ছে। রফিক টর্চ নিয়ে ভেতরে যায়। সব দরজা বন্ধ, কিন্তু বাতাস ভারী। মনে হচ্ছিল কেউ এখনো আছে। ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে আসে। রিয়াদ আর অদ্ভুত আচরণ করে না। রাতে শান্তভাবে ঘুমায়। বাড়িতে আর কোনো অস্বাভাবিক শব্দ শোনা যায় না। রফিক আর সালমা মনে করে সবকিছু শেষ হয়েছে। কয়েকদিন পর সেই বৃদ্ধা আবার আসে। তিনি বলেন, যে শক্তিকে এতদিন আটকে রাখা হয়েছিল তাকে মুক্ত করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, আচারটা ছিল কাউকে এই জায়গায় বেঁধে রাখার জন্য। পুতুলগুলো ধ্বংস হওয়ার সাথে সাথে বন্ধন ভেঙে গেছে, কিন্তু মুক্ত হওয়া মানেই সে পুরোপুরি চলে গেছে এটা নিশ্চিত নয়। ঘটনার প্রায় 1 মাস পর এক রাতে রফিক হঠাৎ ঘুম ভেঙে যায়। সে অনুভব করে ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে একটা অস্পষ্ট ছায়া। সে উঠে লাইট জ্বালায়। কেউ নেই।
কিন্তু মেঝেতে একটা ছোট্ট মাটির দাগ, যেন ভেজা মাটি পড়ে আছে। পরদিন সকালে রিয়াদ বলে, গতরাতে ও আমাকে দেখতে এসেছিল, কিন্তু এবার কিছু বলেনি। তার মুখে ভয় নেই, শুধু অদ্ভুত শান্তি। এরপর আর বড় কোনো ঘটনা ঘটেনি। পরিবারটা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যায়। কিন্তু রফিক আজও বলে, কিছু রাত আছে যখন উঠানে দাঁড়ালে মনে হয় মাটির নিচে এখনো কেউ নড়ে ওঠে, আর সেই পুরনো জায়গায় আজও ঘাস ঠিকমতো জন্মায় না। এই ঘটনাকে কেউ কুসংস্কার বলে, কেউ মানসিক চাপ, কিন্তু যারা সেই বাড়িতে থেকেছে তাদের বিশ্বাস কিছু জিনিস ব্যাখ্যা করা যায়, কিন্তু সব কিছু না।